আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এইভাবেই শ্রমিক শ্রেণীর মানুষকে, দুঃখী মানুষকে, একদম প্রান্তিক পর্যায়ের মানুষকে দেখেছিলেন এবং তাদের দুঃখের সমব্যথী হয়েছিলেন। শুধু দর্শক, বাৎসরী নিবেদিত আমারে দেব না ভুলিতে এই অনুষ্ঠানে আমরা আজকে নজরুলের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নজরুলের অর্থনৈতিক মুক্তির যে ভাবনা, সেটি নিয়ে। আমাদের আজকে আয়োজনে যারা আছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, চিন্তক, বুদ্ধিজীবী, আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক আনু মোহাম্মদ। আমাদের সঙ্গে আছে আর এক সঙ্গীত শিল্পী, প্রখ্যাত শুধু বললে হবে না, সে সারা দেশের মানুষের মন জয় করেই আছে, ফাতেমাতুজ জোহরা। আর আমরা আজকে আমাদের সঙ্গে যারা বাজাবেন তাদের মধ্যে আছেন কিংবদন্তি বাঁশি শিল্পী গাজী আব্দুল হাকিম, তবলায় আছেন সুলতান, গিটারে কিশোর এবং কিবোর্ডে পার্থদা। আমরা সবাই মিলে আয়োজনটিকে অর্থবহ করে তুলতে চাই এই জন্যে যে আমরা আজকে নজরুল একটি নতুন যে তার যে চিন্তা, সেই চিন্তার সঙ্গে ব্রতী হব। এইভাবে যে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক আনু মোহাম্মদ। আমি তবে তার আগে একটু গান শুনে নিই ফাতেমাতুজ জোহরার কণ্ঠে। শুনি গান। প্রিয় মন রাঙায় ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন মাধবী বন তুলায় 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 মন রাঙায়। এসো প্রিয় মন রাঙায় ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন মাধবী বন তুলায় 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 মন রাঙায়। যদি আন কাজে দূরে রহি, চলে যেও না, চলে যেও না হে মোর বিরহে। যদি আন কাজে দূরে রহি, চলে যেও না, চলে যেও না হে মোর বিরহে। দিও প্রিয় কাজ ভুলায় 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 মন রাঙায়। এসো প্রিয় মন রাঙায় ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন মাধবী বন তুলায় 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 মন রাঙায়। শোনো পিউ পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকে পিয়া পিয়া। পিউ পিউ ডাকে পাপিয়া, মোরে সেই সুরে ডাকে পিয়া। যদি আন কাজে দূরে রহি, চলে যেও না, চলে যেও না হে মোর বিরহে। যদি আন কাজে দূরে রহি, চলে যেও না, চলে যেও না হে মোর বিরহে। প্রিয় প্রিয় কাজ ভুলায় 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 মন রাঙায়। এসো প্রিয় মন রাঙায় ধীরে ধীরে ঘুম ভাঙায়, মন মাধবী বন দুলায় 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 মন রাঙায়, মন রাঙায়, মন রাঙায়। অসাধারণ
নজরুলের কিছু কিছু গান আছে শুনলে এমনি মন রেঙে ওঠে, তাই না? তা তো অনেক ধরনের গান, তুমি যে অর্থ বিষয়ক যে ব্যাপারটা উত্থাপন করতে যাচ্ছ আজকে আজকে আমরাও জানি, কিন্তু গানটা ওই সঙ্গে সম্পৃক্ত হলো না, না। গান কথাগুলো অবশ্যই, আমরা গান অবশ্যই সম্পৃক্ত, কারণ শিল্পীরা যদি তাদের একদম প্রাপ্য সম্মানই না পায়, তাহলে তো সেটা ভালো, অর্থনৈতিকভাবে সে চিন্তা চেতনা অবশ্যই দাঁড়াতে পারবে না, তাই না? আমি হারা ভালো। আমাদের স্যারের কাছে যে প্রশ্নটি করতে চাই যে নজরুল মানে পরাধীন ভারতবর্ষে তিনি একটি বাঙালি জাতির সার্বভৌম একটি দেশ চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ। নামটাও কিন্তু নজরুলের দেয়া, নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর। যখন মুক্তিযুদ্ধ হবে কিনা আমরা কেউ জানতাম না, তখন কিন্তু তিনি নাম দিয়ে ফেলেছেন। তো এই দেশের অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন তিনি মানুষের, সেই অর্থনৈতিক মুক্তিকে আমরা পেয়েছি। আসলে মুক্তি তো ঠিক খণ্ডিতভাবে হয় না। অর্থনৈতিক মুক্তি মানে তার সাথে সম্পর্কিত রাজনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, দার্শনিক মুক্তি, অনেকগুলো বিষয় একসাথে সম্পর্কিত। স্বাধীনতা, মত প্রকাশের সাথে সবকিছু একসাথে থাকে এবং এটা একটা বিস্ময়। আসলে নজরুল ইসলাম তো একটা মহাবিস্ময় সবসময় আমাদের জন্য। তার গানে, তার ছন্দে, তার কবিতায় এবং তার দর্শনে এবং তার কথায়, সমস্ত কিছুর মধ্যে একটা অসম্ভব শক্তিশালী ঝড়ো হাওয়া আর কি। এবং যেটা আমাদের এখন পর্যন্ত, আমরা বাংলাদেশে এমন কোনো আন্দোলন নাই, এমন কোনো সংগ্রাম নাই, মানে আমরা যদি ভাষা আন্দোলন বলি, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, তারপরে যতগুলো আন্দোলন হয়েছে, 90 এমনকি স্বৈরাচার বিরোধী আন্দোলন, সর্বশেষ 24-এর গণ অভ্যুত্থান, সবগুলোর মধ্যেই দেখা যায় নজরুল কোনো না কোনোভাবে উপস্থিত আছেন। সবচেয়ে বেশি নজরুলই ছিল। নজরুলই সবসময় থাকে, ওই কারার ওই লৌহ কপাট থেকে শুরু করে অনেক কিছুই জাগো একসাথেই অনশন থাকে। বন্দী ওঠে যত। এবং এটা থাকার একটা বড় কারণ হচ্ছে যে নজরুলের পুরো জীবনটাই এরকম একটা লড়াইয়ের মধ্যে ছিল। মানে শৈশব থেকে তার জীবন, তার সংকট, তার যেভাবে জীবনকে তিনি দেখেছেন, তার তার অভিজ্ঞতার মধ্যে যেভাবে জীবনটা গেছে এবং তার চারপাশ যেভাবে দেখেছেন, সেটাকে একটা সুদূর প্রসারী একটা পার্সপেক্টিভের মধ্যে, একটা প্রেক্ষাপটের মধ্যে তিনি স্থাপন করে যেরকম শক্তিশালী ভাষায় সেটাকে প্রকাশ করেছেন। আপনি যে ওই সময়টা যদি চিন্তা করেন, তার জন্ম তো 1899, জি, এবং তার যে কবিতাগুলো খুবই ভয়ঙ্কর রকম একটা চাপ তৈরি করলো ব্রিটিশদের উপরে। ব্রিটিশরা এতই ভয় পেল যে তার বই নিষিদ্ধ করছে, তাকে কারাগারে নিক্ষেপ করছে। মানে কবিতা লেখার জন্য কারাগারে যাওয়া, এটা তো এই অঞ্চলের ইতিহাসে খুব বেশি নাই। এবং আমরা একটা খবর পেয়েছিলাম স্যার যে নজরুলের বিরুদ্ধে ব্রিটিশরা 13-14টা ফাইল ওপেন করেছিল। হ্যাঁ, সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে উনি যখন নাইট উপাধি পরিত্যাগ করলেন। নজরুলের বিরুদ্ধে অনেক ফাইল, এবং নজরুলের যে কবিতায় তিনি লেখা হতো সাথে সাথে তার ওই অনুবাদকরা অনুবাদ করে ওই জাজদের কাছে দিতেন, ব্রিটিশ সরকারের কাছে, দেখো তোমাদের অবস্থা কি। তো নজরুলের এই যে অভিজ্ঞতা এবং তার মধ্যে তিনি ওই যে 20 দশকে তার প্রধান কাজগুলো আমরা 20 দশকে দেখি, 21, 22, 23, 24, 25, 26, ওই সময় জেলেও ছিলেন তিনি। 42 পর্যন্ত তিনি লিখতে হ্যাঁ, পেরেছিলেন। 42 পর্যন্ত তার যে খুব কম সময়, মাত্র মোটামুটি 20 বছর, 22 বছরের 20-21 মতো, বছর এরকম। 22 বছরের মতো তার জীবন। ওই সময়ের মধ্যে মনে হয় যে প্রতিটা মুহূর্ত তিনি একটা সৃজনশীলতা এবং প্রবল শক্তি নিয়ে তিনি প্রকাশ করছেন তার কথায় কিংবা গানে কিংবা কবিতায়। ওর মধ্যে আমরা দেখি যে তার সাথে যাদের যোগাযোগ হলো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ, যেমন মুজাফফর আহমেদ, কমরেড মুজাফফর আহমেদ, তার সাথেই ছিলেন তিনি। এবং সেখানে থাকতে থাকতে তার বিদ্রোহী কবিতাটা লেখা। বিদ্রোহী কবিতা তো সারা পৃথিবীর মধ্যে এই ধরনের কবিতা আছে কিনা আমি জানি না, ঠিক এত শক্তিশালী একটা এইটা প্রবল পরাক্রান্ত। আপনার একটু জ্ঞাতার্থে জানায় যে একজন মার্কিন ফোকলোরিস্ট, তিনি লোক গবেষক, কিন্তু তিনি বাংলাদেশের কবিতা, সারা পৃথিবীর কবিতা সম্বন্ধে ভালো ধারণা আছে। তিনি জাদুঘরে একটা আলোচনায় বললেন যে নজরুলের বিদ্রোহী কবিতা আমি ইংরেজি অনুবাদে পড়েছি, কিন্তু এরকম শক্তিশালী কবিতা 20 শতকে আর লেখাই হয়নি। এটা ইংরেজি অনুবাদ করাও তো একটা খুব কঠিন টাফ, ব্যাপার। যদিও এই শব্দগুলো অনেকে অনুবাদ করেছেন, হুম, মানে সে অনুবাদ, কিন্তু উনি বললেন যে 20 শতকে যদি দুটো মানে কবিতা ধরি তাহলে নজরুলের একটা ধরি তাহলে নজরুলেরটা। হুম। এটা তো অনেক বড় ব্যাপার। তো নজরুলের ওই সময় এই বিদ্রোহী কবিতা লেখার পেছনে পুরো সমাজের মধ্যে যে সৌপনিবেশিক শাসন, তাদের নিপীড়ন, সেই সঙ্গে শ্রেণী শোষণ শাসন, তার মধ্যে সাম্প্রদায়িকতা, এবং একই সঙ্গে সেখানে নারী পুরুষ বৈষম্য, মানে যতগুলো বৈষম্য আমাদেরকে সাংঘাতিকভাবে পীড়িত করে কিংবা যে সমস্ত বৈষম্যের বিরুদ্ধে মানুষ লড়াই করে, তার মধ্যে ধরেন শ্রেণী বৈষম্য আছে, তার মধ্যে জাতিগত বৈষম্য আছে, লিঙ্গীয় বৈষম্য আছে, ধর্মীয় বৈষম্য আছে।
এই চারটা তো প্রধান বৈষম্য, এবং চারটা বৈষম্যের বিরুদ্ধে আমরা নজরুলের কণ্ঠস্বর শুনতে পাই এবং তার লিখিত অবস্থান দেখতে পাই। এবং তিনি খুব দ্রুত গতিতে তিনি কলকাতা থেকে ধরেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসছেন, বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছেন, ওদিকে মুজাফফর আহমেদ, এদিকে কাজী মোতাহার হোসেন, এবং সেই সঙ্গে এই 25-26-এর দিকে যে বুদ্ধির মুক্তি আন্দোলন ছিল, সেই বুদ্ধির মুক্তি আন্দোলনের যে একটা বড় ধরনের তৎপরতা এবং সাহস, এই সব কিছুই কিন্তু নজরুলকে তৈরি করেছে। এবং তার মধ্যে বিশেষত 1917 সালে যে রুশ বিপ্লব হয়, রুশ বিপ্লবের পরে সেটার একটা প্রভাব এই অঞ্চলে পড়ে। সেইখানে যে শ্রেণী বৈষম্য, সাম্যবাদ, তার যে কবিতা, সাম্যবাদী যে তার গ্রন্থ, এবং সেটার মধ্যে দিয়ে তিনি এই যে এমনকি মার্কসের একেবারে থিওরি যেগুলো আছে, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব বলেন কিংবা শ্রেণী সংগ্রাম, ওই সমস্ত জিনিসগুলোর আমরা কাব্যরূপ দেখতে পাই। আবার একই সঙ্গে তিনি এই অঞ্চলের যে ধর্মীয় গোষ্ঠী, যেমন মুসলিমদের জন্য সেটাও তাকে নানানভাবে প্রভাবিত করছে, আবার হিন্দু ধর্মের যেটা সেটাও তাকে প্রভাবিত করছে। মানে মানুষের জীবনের সঙ্গে সম্পর্কিত সৃজনশীল চিন্তা কিন্তু প্রভাবিত করছে স্যার সেইটা যেটা মানে ইয়ে মুক্ত, মানে গোড়ামি মুক্ত সেইগুলা। হ্যাঁ, মানে এখানে তাকে তিনি করছেন, কিন্তু তিনি কখনো কোনো ক্ষোভের মধ্যে আটকান নাই। না, তিনি সবসময়ই বলেছেন যে মানুষ হচ্ছে সবার উপরে, এবং তিনি ঈশ্বর, আল্লাহ, ভগবান সবাইকে আনছেন, রসুলের কথা বলছেন, কৃষ্ণের কথা বলছেন, কিন্তু সব কিছুর কেন্দ্রে কিন্তু তিনি মানুষ। মানুষকে রেখেছেন, যে এই মানুষের মধ্যে কোনো বৈষম্য করা যাবে না। তার ধর্মীয় পরিচয় কিংবা শ্রেণীগত তার যে দমন পীড়ন, সেগুলির থেকে তাকে মুক্ত করতে হবে, এবং মানুষ হচ্ছে সবার উপরে। ওই জন্য তিনি বলছেন মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো, হ্যাঁ হ্যাঁ, খুব পরিষ্কারভাবে বলেছেন। একদম বলে দিয়েছেন। আর সবচেয়ে বড় যে জায়গাটা আপনি বললেন যে নজরুল কিন্তু কমিউনিস্ট পার্টির ইশতেহার পড়ছেন, সোভিয়েত ইউনিয়নের যে বিজয়, সেখানে তিনি জনগণের সব কিছু তিনি জানেন, কিন্তু তিনি কিন্তু কোনো রাজনীতির সঙ্গে একদম সরাসরি যুক্ত হয়ে ওই ম্যানিফেস্টোর মধ্যে ঢুকে যাননি। উনি কিন্তু কমিউনিস্ট ম্যানিফেস্টোর যে প্রথম যে অনুবাদটা, বাংলায় অনুবাদটা আমরা নাম সহ জানি, সেটা তার পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অনুবাদটা তিনি করেছিলেন। তার মানে এই স্পিরিটটা তার মধ্যে সবসময়ই ছিল, যদিও তিনি কোনো রাজনৈতিক দলে এবং তিনি কখনো ওই মানে কোনো ঘেরাটোপের মধ্যে নিজেকে আবদ্ধ রাখেননি। তিনি জানতেন রাজনৈতিক ঘেরাটোপে পড়লে আমার কণ্ঠ স্তব্ধ হবে। ধরেন যে আমরা যদি তাকে গ্রহণ করা, তাকে ধারণ করা আসলে কোনো দলের পক্ষে কঠিন ছিল, এবং তিনি নিজে একটা দল গঠন করেছিলেন, চেষ্টা করেছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, যুদ্ধ করেছেন, মানে অভিজ্ঞতার শেষ নাই তার। কৃষক প্রজা পার্টি তিনি যে করলেন, কৃষক প্রজা পার্টি করেছেন। তো সেই সময় কাব্য জগৎ কিংবা সৃজনশীল জগৎ, সাহিত্য জগৎ যারা ছিল, তাদের মধ্যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে তার একটা খুবই গভীর একটা সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ তাকে খুবই স্নেহ করতেন, নজরুল রবীন্দ্রনাথকে খুবই সম্মান করতেন, এবং দুইজনের মধ্যে কিন্তু রবীন্দ্রনাথের যে প্রভাব, যে সর্বব্যাপী প্রভাব, যেটা সেটাকে তিনি অতিক্রম করে তার একটা আলাদা বলয় তৈরি করেছেন, ভাষা তৈরি করেছেন। এই ভাষাটা তৈরিটা খুব গুরুত্বপূর্ণ, যে নজরুলের একটা আলাদা নিজস্ব ভাষা তৈরি হয়েছে। আপনার হয়তো মনে আছে যে রবীন্দ্রনাথ এক কবিতায় বললেন যে জন্ম যার মাটির কাছাকাছি, সে কবির লাগি কান পেতে আছি। তো নজরুল আবার 1400 সালে একটা কবিতা লিখেছে, ওইখানে লিখে বলছে, গুরুদেব আপনি যে কবির জন্য কান পেতে আছেন, এটা কিন্তু আমি। হ্যাঁ, রবীন্দ্রনাথ নজরুলকে উৎসর্গ করেছেন। হ্যাঁ, উৎসর্গ করেছেন। চলে আইরে ধূমকেতু আধারে বা অগ্নি সেতু, তখন তো তিনি জেলে বন্দী, সেটাও যে উৎসর্গ করেছেন তার বসন্ত নাটক। হ্যাঁ হ্যাঁ, এটা অসাধারণ সব কাহিনী। এগুলো আমাদের মানে চিন্তার মুক্তির আন্দোলনের ক্ষেত্রে এগুলো খুব কাজে লাগবে। আমরা শুনবো আপনার কাছে আর অনেক কথা। আমরা একটু ফাতেমাতুজ জোহরা একটা গান শুনি। হ্যাঁ অবশ্যই, ফাতেমাতুজ জোহরা সবার জন্য। না, এই গানের থেকে কথাগুলো বেশি জরুরি, না সবার জন্য জানা, গানও দরকার আছে। না, আমরা ফাতেমাতুজ এখন গান নিয়ে যে সমস্ত ঝামেলা হচ্ছে, সেই জন্য আরো বেশি বেশি করে গান গাইতে হবে। না, আমরা তো সবসময় দাঁড়াই একটা গান করার জন্য রেডি, গান গাইতে হবে। কিন্তু ঝামেলাটা কেন হচ্ছে? তা তো ঝামেলা সবসময় হচ্ছে। নজরুলের গানেও ঝামেলা হচ্ছে। জানকক সে ওই যে সে একটা দাওয়াতে গেল, সেখানে তাকে বসতে দিল না সনাতন ধর্মের লোকেরা। তখন সে লিখলো না যে জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়াত খেলছো, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতে নয় তোমা। এসব গান লিখে নজরুলকে তো বিরাগ ভাজন হতে হচ্ছে। নজরুল এখন থাকলে, আপনি তো নজরুলের গান গাইছেন, নজরুল এখন থাকলে নজরুলের যে কত রকম বিপদ হইতো, মানে যে কত গালিগালাজ খাইতে হইতো। আমার কৈফত কবিতায় তখন তিনি বলেই গেছেন সেই কথাগুলো। শুনি আমরা, কত আক্রমণ হইতো। শুনি আমরা, গান করে। আচ্ছা, কোথায় তুই খুঁজিস ভগবান
সে যে রে তোরি মাঝে রয়েছে রে দেখ সে তোরি মাঝে রয় কোথায় তুই খুঁজিস ভগবান সে যে রে তোরি মাঝে রয়েছে রে দেখ সে তোরি মাঝে রয় সাজিয়া যোগীও দরবেশ খুঁজিস যায় পাহাড় জঙ্গল ময় ছেড়ে দেখ সে তোরি মাঝে রয় আখি খোল ইচ্ছা অন্ধের দল আখি খোল ইচ্ছা অন্ধের দল নিজেরে দেখবে আয়নাতে দেখিবি তোরি দেহে নিরাকার তাহার পরিচয় ছেড়ে দেখ সে তোরি মাঝে রয় দেখিবি তোরি দেহে নিরাকার তাহার পরিচয় ছেড়ে দেখ সে তোরি মাঝে রয় এই তোর মন্দির মসজিদ এই তোর কাশী বৃন্দাবন এই তোর মন্দির মসজিদ এই তোর কাশী বৃন্দাবন আপনার পানে ফিরে চল আপনার পানে ফিরে চল কোথাও তুই তীর্থে যাবি মন এই তো মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্রে হৃদয় ছেড়ে দেখ সে তোরি মাঝে রয় এই তো মক্কা মদিনা জগন্নাথ ক্ষেত্রে হৃদয় ছেড়ে দেখ সে তোরি মাঝে রয় কোথায় তুই বুঝিস ভগবান সে যে রে তোরি মাঝে রয় যে দেখ সে তোরি মাঝে রয় সাজিয়া যোগীও দরবেশ বুঝিস যায় পাহাড় জঙ্গল মাঝে রে দেখ সে তোরি মাঝে রয় ছেড়ে দেখ সে তোরি মাঝে রয় ছেড়ে দেখ সে তোরি মাঝে রয় দুর্দান্ত দুর্দান্ত অসাধারণ। আমরা তো এই গানের মধ্যে দিয়ে স্যার দেখছি যে বলছেন যে ভগবান কোথায় তোমার হৃদয়ের মধ্যে। ভগবান যদি সত্য হয় সত্য তোমার হৃদয়ে। সক্রেটিসের সেই কথা নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে জানলেই সব সত্য প্রকাশিত হয়। তো সেই জায়গায় আমরা ফাতেমা তুজুরের এই গানটি শুনে খুবই ভালো লাগলো যে আমারও নজরুল খুব প্রিয় গান কারণ একটা গান নিয়ে কিন্তু অনেকগুলো কথা বলে দেয় একটা গানের বাণী অনেক অসাধারণ অনেক কথা বলে দেয় এবং নজরুলের গান যে কি অসাধারণ কি বৈচিত্র্যময়। তিনি তো নিজেই অনেক রাগ তৈরি করেছেন এবং সে রাগের অসংখ্য বন্দিশ হয়। এটা তো আমরা কল্পনাই করতে পারি না যে বাংলা বিশ্বে এরকম কোনো আর কবি জন্মগ্রহণই করেনি সত্যি নজরুল এবং রবীন্দ্রনাথের মতো যে এত গান তাদের আছে আছে খুব কম। আমরা একটু বিরতির থেকে আবার আসবো। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন বাঁশরী নিবেদিত আমারে দেব না ভুলিতে, বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র। ফিরছি বিরতির পর, আবারও যাচ্ছে আলোচনায় প্রফেসর আনু মোহাম্মদ। আমরা নজরুলের তার রাজনৈতিক চিন্তা নিয়ে কথা বললাম, তার অর্থনৈতিক চিন্তা নিয়ে কথা বললাম, কিন্তু তিনি কিন্তু ওই সময়ের একজন প্রতিবাদী সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং 3টা কাগজ উনি সম্পাদনা করলেন, লাঙল, তারপরে আপনার গণবাণী এবং আপনার ধূমকেতু। এই 3টা কাগজ উনি সম্পাদক ছিলেন এবং উনি কখনো সম্পাদকের নিচে কোনো চাকরি করেননি, এটা কিন্তু সত্য কথা। আরও 2টি কাগজে তিনি সম্পাদক ছিলেন। এই সম্পাদকীয় তিনি কখনো আপোষহীনভাবে তিনি তার কথা আপোষহীনভাবে তিনি বলেছেন এবং তিনি ভারতবর্ষের 1 ইঞ্চি মাটিও
ব্রিটিশের অধীনে থাকবে না। এই কথা যখন তিনি বললেন তখনই কিন্তু ধূমকেতু পত্রিকা ভাঙচুর হলো এবং তাকে মানে তাড়া করলো। তিনি কুমিল্লায় পালালেন, ওখানে আনন্দমীর আগমনে কবিতা লিখলেন, তখন আবার তাকে গ্রেপ্তার করলো। এইভাবে নজরুল আসলে অনেক এই বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় আশ্রয় নিয়েছেন এবং ওই সময় গণমানুষের কাছে একদম যে মানুষের কথা আপনি চিন্তা করেন, যাদের অর্থনৈতিক উন্নয়নের কথা আপনি ভাবেন, তাদের তো নজরুলের সেই সাংবাদিকতার প্রভাব কি আমাদের এই স্বাধীন বাংলাদেশের সাংবাদিকতায় দেখেন কিছু? না, এটা 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 দেখা উচিত ছিল। মানে ধরেন নজরুল তো জনপ্রিয় একজন কবি, একজন গায়ক, একজন মানে তার তার গান, কবিতা, সঙ্গীত শিল্পী সবকিছু দিক থেকে তিনি ঘরে ঘরে জনপ্রিয়। কিন্তু এটা একটা আক্ষেপের বিষয় যে নজরুলের যে চিন্তার ধরন কিংবা তার যে শক্তিশালী একটা অবস্থান কিংবা সবসময়ই একটা সমাজের সমস্ত কিছু অন্যায় কিংবা আধিপত্য কিংবা নিপীড়ন, বৈষম্য এগুলোর বিরুদ্ধে তার যে একটা এটার মধ্যে কোনো ভেদ ছিল না। মানে কখনো কোনো বিরতি হয় নাই। তিনি অনেক রকম গান করছেন, অনেক রকম কবিতা লিখছেন। কিন্তু এই জায়গাটার মধ্যে তার কোনো আমরা কোথাও কোনো ব্যতিক্রম পাবো না। এই জায়গাটা খুব এবং পত্রিকা প্রকাশ করা তার অন্যতম উদ্দেশ্য ছিল এইটাই। এবং তিনি যাদের সাথে কাজ করেছেন, সে মোজাফফর আহমেদ হোক, কুতুবউদ্দিন সাহেব হোক বা অন্যরা যারাই হোক, কখনোই কোনো জায়গাতেই এই জায়গাটাতে কোনো ছেদ পড়ে না এবং এই আপোসটা তিনি করেন নাই বলেই ব্রিটিশরা সবসময় ভয় পেত তাকে। এবং সেই একমাত্র কবি ব্রিটিশদের বিরুদ্ধে অনড় ছিলেন। অনর, হ্যাঁ, ভারতবর্ষের স্বাধীনতা জন্য তিনি অনড় ছিলেন এবং একটা বাংলাদেশ হোক বাঙালি জাতির, সেটা তিনি চেয়েছেন। এবং তিনি ধরেন এক ধরনের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তার ছিল। তিনি অন্য দেশের কথা, যেমন ধরেন কামালের কথা বলছেন, তুরস্কের, একদম ইরাকের কথা বলছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গার কথা বলছেন, সারা বিশ্বের কথাই বলছেন। মানে এবং সেখানে ধরেন এই কথাগুলো বলতে গিয়ে তিনি ইতিহাস টেনে আনছেন বিভিন্ন সময়। এবং সেই ইতিহাসে দেখা যায় যে তিনি তো প্রাতিষ্ঠানিক শিক্ষা তার ছিল না, কিন্তু তার শব্দ চয়ন এবং ইতিহাসবোধ এবং ইতিহাসের চরিত্রগুলো তিনি যেভাবে করছেন, সেহেতু খুবই বড় একটা শিক্ষিত এবং খুব বড় ধরনের জ্ঞান চর্চার একটা প্রতিফলন আমরা তার লেখার মধ্যে কিন্তু পাই। ক্লাস 10 পর্যন্ত হ্যাঁ। মানে ম্যাট্রিক পরীক্ষাটা দেননি আর কি। হ্যাঁ, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা আরো বেশি তুমি আসলে যদি- যে কোনো যথেষ্ট কিছু করে না সেটার একটা প্রমাণ। হ্যাঁ। অবশ্য অনেকে নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা না করতে গিয়ে অনেক সময় বলে যে আমি নজরুল তো করে নাই, সুতরাং এটাতে কোনো কাজ হবে না। না, এটা দেখা কারণ যাবে না। এইটা পড়াশোনা এবং লেখাপড়া, জ্ঞান চর্চাটা প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না। না, না। এবং নজরুলের যতদিন পর্যন্ত তিনি শিক্ষিত ছিলেন, মানে সুস্থ ছিলেন, সক্রিয় ছিলেন, ততদিন পর্যন্ত দেখা যায় যে বিশ্ব এবং ভারত, তার মধ্যে বাংলা, তিনি তো আমি চিন্তা করি যে ধরেন 46, 45, 46, 47 সেই সময়ে যে ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক দাঙ্গা হলো, ওই সময় নজরুল থাকলে নজরুল সেই সময়ও সুস্থ থাকতে পারতেন কিনা সন্দেহ আছে। নজরুলের কারণ- সময় সাম্প্রদায়িক দাঙ্গার মানে ইয়ে বাজতেছিল, রণডঙ্কা বাজছিল। উনি খুব অস্থির ছিলেন ওই এবং সময়। সেটার বিরুদ্ধেই তো তিনি বিভিন্ন সময় কথা বলেছেন। এবং নজরুলের ওই যে সাম্প্রদায়িকতার যে ভয়ঙ্কর, লক্ষ লক্ষ মানুষ নিহত হলো, তারপরে উদ্বাস্তু হলো, এইটা নজরুলের পক্ষে সহ্য করাই, নজরুল যেভাবে অগ্রসর হয়েছেন তার পক্ষে, এই নজরুল রবীন্দ্রনাথ দুইজনেই বেঁচে গেছেন আসলে। মানে এই 46-47-এর এটা খুব ভয়ঙ্কর পর্বটা তাদের দেখতে তাদের হয়নি। দেখতে হয়নি এবং প্রকৃতপক্ষে মানে এই যে মানব জাতির মুক্তির যে কথা তিনি বলছেন যে আমি এই দেশে এই কালে এই সমাজে জন্মেছি বলে আমি শুধু এই দেশের এই কালের এই সমাজের নই, আমি সব দেশের সব কালের সব মানুষের, হুম, তাই না? সেটাই মানে উনি কিন্তু বিশ্বচিন্তা, যেটা আপনি বললেন বিশ্বচিন্তা এবং একটা দীর্ঘমেয়াদী একটা নতুন বিশ্বচিন্তা তার মধ্যে এবং ওই এসেছিল। 20 শতকেই তারই আরেক লাতিন আমেরিকার এক কবি পাবলো নেরুদা একই সময় জন্মেছে। হুম, মানে দুজনের মধ্যে কিন্তু অনেক মিল আছে। পাবলো নেরুদাও কিন্তু বলছেন যে আমি কারোর কাছে কবিতা লেখা শিখিনি, আমি একদম নিজে নিজে একেবারে প্রকৃতি থেকে আমি বেড়ে উঠেছি। তার বাবা তো একটা হ্যাঁ, রেল নজরুলের শ্রমিক ছিলেন। যেমন কোনো উস্তাদ তো খুঁজে পাওয়া মুশকিল। না, তিনি ওনারও- কোথায় গান পাবলো শিখলেন, নেরুদারও ছিল না। কোথায় এই কবিতা শিখলেন, কোথায় এই শব্দ, এত শব্দ ভান্ডারে। আরেকটা জিনিস যেটা তিনি কবিতার মধ্যে এবং পুরাণের গানের যে মধ্যে ব্যবহার না, এই যে আরবি, ফার্সি বিভিন্ন শব্দগুলো নিয়ে আসলেন এবং এটা আরোপিত মনে হয়নি। এখন না, যেমন না। অনেক কারোটা আরোপিত মনে হয়, কিন্তু তারটা আরোপিত হয়নি, সেটা একেবারে খুবই স্বতঃস্ফূর্তভাবে এসছে। আবার কীর্তনের মধ্যে নিয়ে এসছেন, শ্যামা সঙ্গীত নিয়ে এসছেন, মানে একটা অসম্ভব একটা ওই যে কবিতাটা বিশ্বজনীন- আপনারও মনে আছে, নীলসি আসমান লালে লাল দুনিয়া লালে লাল দুনিয়া। আম্মা গো লাল তেরি খুন কি এখন, সব তো হ্যাঁ, ফার্সি শব্দ। হ্যাঁ। তো কিন্তু কখনো মনে হচ্ছে না যেটা ফার্সি, এটা না, বাংলা মনে হয়, মনে হয় বাংলা হয়ে বাংলা যাচ্ছে। হয়ে গেছে। তো এই তার যে অসাধারণ ক্ষমতা, মানে
আমি যখন পড়ি মানে আমাদের অনেকে আবার নজরুলকে বলছেন যে তার শিল্পবোধ একটু কম, মানে সেগুলো কোথায় এটা? এটা তো আমরা পাই না। কিন্তু আর নারী স্বাধীনতার কথা আপনার কাছে জিজ্ঞেস করব, যে নারী স্বাধীনতার জন্য নজরুলের যে লড়াই, সেটি আপনার কাছে আবার আমি আসবো, একটু ফাতেমা জোহরা গান আচ্ছা শুনি। আচ্ছা। ফাতেমা, আপনার গান একটু শুনি। আমি ভাবছিলাম যে যদি উনি একাডেমিক পড়াশোনা করতেন, ম্যাট্রিক পাস করতেন, ইন্টারমিডিয়েট পাস তাহলে করতেন, তিনি বিএ পাস করতেন, তাহলে এগুলো চিন্তা কে না, করতো? তিনি তখন আমলা টামলা কিছু একটা হ্যাঁ, হতেন, হ্যাঁ, তখন আর সেটাই, এসব আসতেন মাথার না। মধ্যে যে মগজনের যে ক্ষোভ থাকে, সব ক্ষোভগুলো এগুলোর চিন্তার মধ্যে ভর্তি। হ্যাঁ, কিন্তু পড়াশোনা করলে তো সবই ওইটাই করতে হতো, যেটা হ্যাঁ, আমরা একটা করে ইয়ের মধ্যে কিছু পড়ে যায়, হয়নি আর ক্ষোভের কি। মধ্যে পড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। স্টালিন এই গানটা করতে পারতো না, এখন যে গানটা করবো। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনে পড়িল না ললাটের লেখা, আগুনে পড়িল না ললাটের লেখা, সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, হায় স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কে খণ্ডায় সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। মহারাজ শ্রী হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ, মহারাজ শ্রী হরিশচন্দ্র রাজ্য দান করে শেষ। শ্মশান রক্ষী লোভিল চণ্ডাল বেশ, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কে খণ্ডায়। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কে খণ্ডায়, সমান নাহি যায়। চিরদিন তাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা যায় নাহি যায়। চিরদিন তাহার সমান নাহি যায়। চিরদিন তাহার সমান নাহি যায়। চিরদিন
দুর্দান্ত স্যার, এই কথা কিন্তু খুবই সত্য, তাই না? যে চিরদিন কাহারও সমানো নাই এটাও যায়। এটাও তিনি বলেছেন। ক্ষমতায় এটা যারা খুবই থাকে তারা তো মনে করে যে সারা জীবন থাকবে। না, ক্ষমতা শুধু না, যে কোনো জিনিসই মানুষের সব আর একটু বলুক থাকে দেখি, না। বলেন এক কথায় স্যার, কি নজরুলের এই গানটা কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ, না এটা তো মানে তার প্রত্যেকটা কথাই তো মনে হয় যে আমাদের আমাদের এখনকার কথা হচ্ছে, হ্যাঁ, খুব মানে প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক এবং হয়। চিরায়ত কথা। এবং মনে হয় যে একটা চরিত্রও দেখতে পাই আবার কিছু কিছু। শ্রোতা দর্শক, আপনারা দেখছেন বাঁশুরি নিবেদিত আমারে দেব না বলিতে, বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র। ফিরছে বিরতির পর, আবারও যাচ্ছে আলোচনায়। আমাদের সঙ্গে আছেন দেশখ্যাত চিন্তক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক আনু মোহাম্মদ। স্যার, আপনি নজরুলের যে মুক্তির চিন্তা, সেই মুক্তির চিন্তার মধ্যে কিন্তু সবচেয়ে একটা বড় জায়গা দখল করে আছে নারী সমাজ। এবং তখন নারী সমাজে এত শৃঙ্খলিত ছিল, সেই নারী সমাজের মুক্তির জন্য নজরুল যে কবিতাটি লিখেছিলেন সেটা কি মানে একটা অমর কবিতা, নারী কবিতা। এই নারী মুক্তির সঙ্গে কিন্তু আমাদের অর্থনীতির একটা বিরাট যোগসূত্র আছে। নারী কিন্তু, আপনি জানেন, আপনি যে একজন অর্থনীতিবিদ, যে আমাদের যে প্রাথমিক ভিত্তি অর্থনীতি সেটা নারীর হাতেই সংগঠিত হয়। তা নারীর এই মুক্তির যদি না হয় তাহলে তো সমাজের অর্থনৈতিক মুক্তি আসবে না। এই জায়গায় যদি আপনি কিছু বলেন। আসলে ওই সময় মানে কাজী নজরুল ইসলাম যখন আহ, খুবই জীবন্ত এবং সক্রিয়ভাবে আছেন, অনেকের ক্ষেত্রে এরকম হয় যে অন্যান্য নানা রকম নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে বলছে, কিন্তু তার মধ্যে একটা পুরুষতান্ত্রিকতা আছে। এইটা একটা অদ্ভুত যে নজরুলের মধ্যে এটা এটা এই ধরনের কোনো সমস্যা ছিল না। না, না, না। এবং তার ফলে তিনি অনেক সবগুলো বৈষম্য নিপীড়নকে করতে গিয়ে নারীর বিষয়টা তিনি ধরতে গিয়ে আরেকটা জায়গা হয়েছিল যে ওই সময় কিন্তু রোকেয়া হচ্ছে তার সিনিয়র, রোকেয়া হ্যাঁ। তার থেকে আরও প্রায় 20 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন। রোকেয়ার সাথে তার যোগাযোগটা হয়েছিল কিনা সেটা আমি ঠিক জানি তো না, সম্ভবত কিন্তু নোকিয়াকে জানতেন। কিন্তু ওই চিন্তার প্রভাব একটা নজরুলের উপরও ছিল। এবং নারী বিষয়টা ধরতে গেলেই একটা জায়গা চট করে আসে যে ধর্মকে ব্যবহার করে যে বিভিন্ন গোষ্ঠী নারী নিপীড়নকে বৈধতা দিতে চেষ্টা করে, নারী নিকৃষ্ট, নারী অবশ্যই অবরোধবাসিনী ওই থাকতে জায়গাটা হবে। আমরা মনে করে দিই, বিবি তালাকের ফতোয়া খুঁজেছে ফেকা ও হাদিস চষি। হ্যাঁ হ্যাঁ। তো এইখানে যেমন যারা বুদ্ধির মুক্তি আন্দোলন করছিলেন তারাও যেমন বাঙালি মুসলমান সমাজকেই লক্ষ্য করে বিভিন্ন ধরনের তত্ত্ব লেখালেখি করেছেন, এবং সেখানেও ধর্মকে ব্যবহার করে বিভিন্ন উগ্র গোষ্ঠী যেভাবে যে কোনো চিন্তার প্রকাশ ঘটলে, রোকেয়াকেও তারা অনেক রকম হ্যাঁ, আক্রমণ হ্যাঁ, করেছে, করেছে। নজরুলকে কাফের, মোরতাদ, নানান কিছু বলা হয়েছে। এবং এই এই গোষ্ঠী কিন্তু নারীকে বিভিন্নভাবে শৃঙ্খলিত করতে, একটা তো সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা আছেই, আর সামাজিক মতাদর্শিক একটা আবরণ তৈরি করে এই গোষ্ঠী, যারা ধর্মকে দেখিয়ে ধর্মের বিভিন্ন রকম ধরেন কোরআন হাদিসের অপব্যবহার করে তারা নারীকে শৃঙ্খলিত রাখতে চায়। তো সেই কারণে নজরুলের একটা অন্যতম জায়গা ছিল এটা, যে এই ধরনের ধর্মীয় গোষ্ঠী কোনোভাবেই তিনি কিন্তু আল্লাহ রসুলকে নিয়ে কবিতা লিখছেন, ইসলাম নিয়ে লিখছেন, কিন্তু এই ধর্মীয় গোষ্ঠীকে, এবং হিন্দু ধর্মের ক্ষেত্রেও এই ধর্মীয় গোষ্ঠী যে কোনোভাবেই মুক্তির পথে এরা যে কত বড় প্রতিবন্ধক, এবং এরা যে কত ধরনের কুপমণ্ডুক, এবং এদের দ্বারা যে সবসময় সমাজের মধ্যে বৈষম্য নিপীড়ন বৈধতা পায়, এটার বিরুদ্ধে তিনি সবসময় কথা বলেছেন। এবং তার কবিতার মধ্যে এটা আছে, তার বক্তব্যের মধ্যে এটা আছে, এবং বিভিন্ন জায়গায় তাকে এটার জন্য অপদস্থ এবং বিভিন্ন ধরনের অপমানের পথ। এবং তিনি বলেছেন যে আমার তো দশা, এই যে অভিমন্যুর মতো চারদিকে আমি ঘেরাও হয়ে আছি এবং 10 দিক থেকে আমার উপর আক্রমণ আসছে, এই আক্রমণ মোকাবেলা করে আমার কাজ করতে হচ্ছে। এবং বিভিন্ন ধরনের ব্রিটিশরা আক্রমণ করছে, ধর্মীয় গোষ্ঠী আক্রমণ করছে, এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক সামাজিক যারা সুবিধাভোগী তারা আক্রমণ করছে, এবং সব দিক থেকে আক্রমণের মধ্যে থেকেও টিকে থাকে। আমার ধারণা যে এখন নজরুল থাকলে, মানে ফেসবুকের এখন যে দশা, এই যে বিষাক্ত দশা, যে কোনো একটা ঠিক মতো লিখলে আপনার যে আক্রমণ হয়, নজরুল ওই রকম আক্রমণের মধ্যে থেকে নিজেকে রক্ষা করেছিলেন এবং সক্রিয় থেকেছেন। কিন্তু তার অসুস্থতা, তিনি যেভাবে অসুস্থ হয়ে পড়লেন, সেটাও একটা রহস্য। আমি জানি না যে এই রকম একটা প্রবল চাপ, না, প্রবল চাপ না, আমার মনে হয় যে ব্রিটিশরা স্লো পয়জনিং করতে এরকম রাজবন্দীদের, সেগুলো তো করছে। আবার পাশাপাশি এই যে লড়াইটা তাকে করতে হয়েছে, এটা তো বড় প্রচন্ড মানসিক শক্তি দরকার হয়। সেটারও কোনো ঘটনা আছে কিনা আমি জানি না, কিন্তু
তার লড়াইটা তো আমাদের জন্য এখনো প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। তার চিন্তাটা প্রাসঙ্গিক, কারণ কথাগুলো প্রাসঙ্গিক। তিনি তো বলছেন যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, হ্যাঁ, এটা তো অর্ধেক তার অসাধারণ। করিয়াছে নারী, অর্ধেক তার এই যে নর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, নর। এই কথাটাই তো একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। কারণ সমাজ তখন বলছে যে না, নারী একদম কোনো অংশীদারিত্ব নাই, নারী কিছুই করে নাই, তখনই তিনি অর্ধেক ভাগ অর্ধেক দিচ্ছেন। বলছেন। হ্যাঁ, এটাই সেই আর- অর্ধেকটা এখনো হয় নাই। জি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আজকে, আমরা খুব সমৃদ্ধ হলাম। আমরা ভবিষ্যতে আরো নজরুল নিয়ে কথা শুনতে চাই আপনার, আরো সময় করে। আপনাকে ধন্যবাদ দিই। ফাতেমাতুজ জোহরা, আপনার গান শুনতে শুনতে শেষ করব। তারপরেও নারী মাতৃরূপিণী, সর্বরূপিণী, সেই জন্যই তিনি তার নারীর অনেক রকম রূপ দেখেছেন গানের মধ্যে দিয়ে। রাজনৈতিক ঠিক বলছেন। যে মোকাবেলা, সেটাও নারী কিভাবে করেছিল ওটাও করেছেন। বিদেশি নারীদের চরিত্রের সুর আছে এবং আমাদের দেশি সুরে। ফাতেমাতুজ, আমি বিদায় নিয়ে নিই, পরে আপনার গান শুনে সব আমরা শেষ করব। শুধু দর্শক, আপনারা দেখছেন বাঁশুরি নিবেদিত আমারে দেব না ভুলিতে, বাঁশুরি একটি নজরুল চর্চা কেন্দ্র। আমরা আজকে সরাসরি আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের দেশের প্রখ্যাত চিন্তক, অর্থনীতিবিদ, আমাদের সকলের প্রিয় অধ্যাপক আনু মোহাম্মদ, ফাতেমাতুজ জোহরা। আর আজকে যারা বাজালেন আমাদের সঙ্গে, তারাও আমাদের খুব প্রিয় মানুষ। শুধু দর্শক, আমরা নজরুলের এই যে সর্বমানবিক দর্শন, শ্রেণীহীন সমাজ ব্যবস্থা গঠনের ক্ষেত্রে তার যে ভূমিকা এবং মানে মুক্ত চিন্তার মানুষকে তৈরি করবার তার যে চিন্তা, সারা বিশ্বে নিপীড়িত মানুষের পক্ষে থাকার তার যে আন্দোলন, তার যে সংহতি প্রকাশ, সেগুলো কবিতা গানে বারবার এসছে, তার সমস্ত কর্মের মধ্যে দিয়ে এসছে। আমরা নজরুলকে আমাদের সমস্ত দুঃসময়ে পাই, তিনি আমাদের দুঃসময়ের সাথী। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মূল পরিকল্পক ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমরা ফাতেমাতুজ জোহরার গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। থাকবেন আমাদের সঙ্গে। ধন্যবাদ। আমি পুরব দেশের পুরো নারী, আমি পুরব দেশের পুরো নারী, গা গরি ভরিয়া এনেছি গো, গা গরি ভরিয়া এনেছি গো। আমি তো বাড়ি পুরব দেশের পুরো নারী, আমি পুরব দেশের পুরো নারী। পদ্মা কুলের আমি পদ্মিনী বধূ, পদ্মা কুলের আমি পদ্মিনী বধূ, এনেছি শাপলা পাদের মধু, ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়, ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়, শান্তি আনিয়াছি ভরি হে মুঝারি, পুরব দেশের পুরো নারী, আমি পুরব দেশের পুরো নারী। শঙ্খনগর হতে আনিয়াছি শাখা, অভয় শঙ্খ চির ছেলে এনেছি, সুনীল কাজল গো বীর ছেলে অনাবিল, চন্দন পঙ্ক এনেছি বীর ছেলে অনাবিল, চন্দন পঙ্ক এনেছি, শতব্রত পার্বণ উৎসব এনেছি, সারস হংসের কলরব এনেছি, সারস হংসের কলরব এনেছি, নব আশা উষার সিঁদুর এনেছি, নব আশা উষার সিঁদুর, মেঘডম্বর সাথে মেঘডুমুর শাড়ি, আমি পুরব দেশের পুরো নারী, আমি পুরব দেশের পুরো নারী।